তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির MA পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC3 পেপার ইউনিট 1, যে পেপারটা তোমাদের HC স্যার পড়াচ্ছেন, এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা সাজেশানটা দেখলে বুঝতেই পারবে যে তোমাদের ক্লাসে যে প্রশ্নগুলো করানো হয়েছে বা যে টপিকগুলো করানো হয়েছে তার উপরেই বেস করে সাজেশানটা তৈরি করা হয়েছে। এবং আমাদের কিভাবে অ্যান্সার লেখা হয় সেই মডেল অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সারের কপিও তোমরা দেখতে পাবে, অর্থাৎ কিভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। তোমাদের কিন্তু যে টেক্সটগুলো অর্থাৎ যে স্টাডি মেটেরিয়ালগুলো মানে সাজেস্ট করা হয়, যে রেফারেন্সগুলো সাজেস্ট করা হয়, সেখান থেকেই তোমাদের অ্যান্সার রেডি করতে হবে এবং সেইভাবে অ্যান্সার রেডি করা আমাদের হয়েছে। আগে তোমরা সাজেশানটা দেখে নাও, আগে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো যে তোমরা 15 নম্বরের জন্য কোনগুলো দেখবে এখান থেকে এবং 5 নম্বরের জন্য কোনগুলো দেখবে। দেখো 15 নম্বরের প্রথম প্রশ্ন স্টার্ট দেওয়া আছে, এই প্রশ্নটা তোমাদের ক্লাসেও হয়েছে, তোমরা মনে করবে যে গান্ধীর স্বরাজের ধারণাটি বিশদভাবে আলোচনা করো, এটি কিভাবে নিছক রাজনৈতিক স্বাধীনতা থেকে পৃথক। পরের প্রশ্ন হচ্ছে হেগড়ের বিশ্লেষণ অবলম্বনে গান্ধীর আইন ও নৈতিকতার সম্পর্কটি ব্যাখ্যা করো। গান্ধী কি মনে করতেন যে আইন অমান্য করার আগে আইনকে শ্রদ্ধা করা প্রয়োজন? নেক্সট আছে দেখো, আধুনিকতা এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধী ও নেহরুর দৃষ্টিভঙ্গির একটি তুলনামূলক আলোচনা। তারপরে আছে বেঞ্জামিন জাকারিয়ার যুক্তি অনুসরণ করে জওহরলাল নেহরুকে একজন ঔপনিবেশিক বুদ্ধিজীবী হিসাবে মূল্যায়ন করো। তারপর দেখো যেগুলো স্টার দেওয়া আছে আমি পড়ে যাচ্ছি। কার্ল মার্কসের ভাবনায় মতাদর্শ মানে আইডিওলজি, সিভিল সোসাইটি এবং স্টেট, এই ধারণাগুলো আলোচনা করতে বলা হচ্ছে। গামসির হেজিমনি তত্ত্বটি আলোচনা করো এবং এটি কিভাবে রাষ্ট্র ক্ষমতা রক্ষায় সাহায্য করেছে। তারপর বাকি প্রশ্ন দেখে নাও তোমরা এখানে। তারপর আমি 5 নম্বরের প্রশ্নে যাচ্ছি। 5 নম্বরের প্রশ্ন সত্যাগ্রহ করতে হবে তোমাদের। হিন্দ স্বরাজ গ্রন্থে বর্ণিত গান্ধী আধুনিক সভ্যতার সমালোচনা সংক্ষেপে লেখো। তারপরে দেখো নেহরুর বৈজ্ঞানিক মানসিকতা ও ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝো। কার্ল মার্কসের সিভিল সোসাইটি, সাংস্কৃতিক মার্ক্সবাদ এর উৎসগুলি কী কী, এগুলো তোমাদের 5 নম্বরের জন্য সাজেস্ট করা হয়েছে। এবার প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে গুছিয়ে দেখে নাও। একটা প্রশ্নের অ্যান্সার দেখলেই তোমরা বুঝতে পারবে কিছুটা। যেমন প্রথম প্রশ্নটা ছিল গান্ধীজির স্বরাজের ধারণাটি বিশদভাবে আলোচনা করো। এখানে ভূমিকায় দেখো কিভাবে লেখা হয়েছে যে মহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শনে স্বরাজ ধারণাটি এক কেন্দ্রীয় ও বৈপ্লবিক স্থান অধিকার করে আছে। 1909 সালে তার রচিত কালজয়ী গ্রন্থ হিন্দ স্বরাজে তিনি এই তত্ত্ব বিশদভাবে ব্যাখ্যা করেছেন। ব্যুৎপত্তিগতভাবে স্বরাজ শব্দের অর্থ হল এর রাজস্ব অর্থাৎ সেলফ রুল। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমসাময়িক অনেক জাতীয়তাবাদী নেতা এবং জওহরলাল নেহরু যেখানে স্বরাজ বলতে মূলত পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা বা ব্রিটিশ শাসনের অবসান বুঝিয়েছেন, গান্ধী সেখানে এই ধারণাটিকে একটি ব্যাপক নৈতিক ও আধ্যাত্মিক জগৎ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার কাছে স্বরাজ কেবল বিদেশি শাসন থেকে মুক্তি নয়, বরং এটি আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের এক নিরন্তর প্রক্রিয়া। নিচে গান্ধী স্বরাজ ধারণাটি কিভাবে মানে প্রচলিত রাজনৈতিক স্বাধীনতা থেকে পৃথক তা আলোচনা করা হলো। যেমন প্রথমে বলা হচ্ছে স্বরাজ বনাম রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর। সাধারণ রাজনৈতিক স্বাধীনতার ধারণাটি মূলত ক্ষমতা কেন্দ্রিক। এর অর্থ হলো ঔপনিবেশিক শক্তির হাত থেকে দেশীয় প্রতিনিধিদের হাতে শাসন ক্ষমতা হস্তান্তর। কিন্তু গান্ধীর মতে যদি ব্রিটিশরা ভারত ত্যাগ করে কিন্তু তাদের তৈরি প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি রাষ্ট্র শোষণের কাঠামো বজায় থাকে, তবে তা প্রকৃত স্বরাজ নয়। গান্ধী একে ইংরেজ ছাড়া ইংরেজি শাসন বলে অভিহিত করেছেন। রাজনৈতিক স্বাধীনতা কেবল ব্যবহারিক মুক্তির চিন্তা করে, কিন্তু স্বরাজ হলো মানুষের অভ্যন্তরীণ মুক্তি এবং নৈতিক জাগরণ। পার্থ চ্যাটার্জি বিশ্লেষণে দেখা যায় গান্ধী পাশ্চাত্য সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছিল, কারণ তা শেষ পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের দখলের ওপরে জোর দেয়। গান্ধীর স্বরাজ কোনো উপহার নয় বা ব্রিটিশদের দান করতে পারে। এটি এমন এক অবস্থা যা প্রতিটি জাতিকে নিজেদের মধ্যে অর্জন করতে হয়। যদি গুটি কয়েক মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত হয় তবে তাকে স্বরাজ বলা যায় না। তারপরে কি আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক জাগরণ।
এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর রেডি করা আছে। আর তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচ অর্থাৎ অনলাইন কোচিং ক্লাস চলছে, সেখানে অ্যাডমিশান নিতে পারো। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তর। এবং 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখবে দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখাই তোমাদের যে 5 নম্বরের প্রশ্ন তোমরা কিভাবে লিখবে। দেখো 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, এটা 5 নম্বরের প্রশ্ন আছে, সত্যাগ্রহ আছে। বিশেষ করে এই ধরনের প্রশ্ন, এর পরের প্রশ্নটা দেখো, সত্যাগ্রহ একটা সাধারণ প্রশ্ন। পরের প্রশ্নটা হিন্দ স্বরাজ্যে গ্রন্থে গান্ধী আধুনিক সভ্যতার সমালোচনা কিভাবে করেছে সেটা দেখো। এখানে ইন্ট্রোডাকশনটা দিলে, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে দেখে নাও প্রথম পয়েন্ট এখানে আছে বাস্তববাদ ও অসীম ভোগের সংস্কৃতি। গান্ধীর মতে আধুনিক পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে চরম বস্তুবাদ এবং অসীম চাহিদার ওপর। এই সভ্যতা মানুষকে শেখায় যে শারীরিক আরামায়েশ এবং ভোগবিলাসী হলো জীবনের চরম লক্ষ্য। নোটস এবং পাত্র চ্যাটার্জির বিশ্লেষণ অনুযায়ী এই সভ্যতা যন্ত্র ও প্রযুক্তির পূজারী, যা মানুষকে আত্মিক উন্নতিকে অবজ্ঞা করে। এখানে বলা হচ্ছে গান্ধী মনে করতেন এই ভোগবাদী মানসিকতা মানুষকে লোভী করে তোলে এবং তাদের নৈতিক শক্তি দুর্বল করে দেয়। এটি এমন এক ব্যবস্থা যেখানে উত্তম জীবন বলতে কেবল ভালো খাওয়া পড়াকে বোঝায়, কিন্তু চরিত্রের পবিত্রতা বা সমতার কোনো স্থান নেই। তারপর যন্ত্রনির্ভর ও মানুষের মর্যাদাহানি। এইভাবে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে।